ইসকনের সাধুসন্তদের উপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই যে আচরণ তা অত্যন্ত জঘন্য, ন্যাক্কারজনক, প্রতিবাদযোগ্য, ধিক্কারযোগ্য। একটার পর একটা স্তর পেরিয়ে গিয়ে যাতে বাংলাকে একটা ইসলামিক স্টেট ঘোষণা করা যায় সেই দিকেই এরা সম্পূর্ণভাবে এগোচ্ছে। বাংলাদেশের অসুস্থ রুগীই হোক আর আমার দেশের অসুস্থ রুগীই হোক, মানুষ যখন অসুস্থ তখন তার সঙ্গে কোনো রাজনীতি, কোনো ধর্মনীতি এটা চলে না। কেন মন্দির পাহারা দিতে হবে? সংখ্যালঘু হিন্দুরা কি ও দেশের নাগরিক নয়? বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের কৃষ্টিতে, সংস্কৃতিতে সে দেশের হিন্দুদের কি কোনো ভূমিকা নেই? একথা উনি বলতে চাইছেন। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে, আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর এখনো মুক্তি হয়নি। পাশাপাশি দেখা যাচ্ছে যে ইসকনকে অর্থনৈতিক দিক থেকে পুরো কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা জানি চিন্ময় কৃষ্ণ প্রভু সহ 17 জনের অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করে দেওয়া হচ্ছে 30 দিনের জন্য। চিন্ময় কৃষ্ণ এবং অন্যান্য সাধু সন্তদের উপর, বিশেষ করে ইসকনের সাধু সন্তদের উপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই যে আচরণ তা অত্যন্ত জঘন্য, ন্যাক্কারজনক, প্রতিবাদযোগ্য, ধিক্কারযোগ্য। আসলে এই সরকারটা এসেইছে অবৈধভাবে, এবং এই সরকারের মধ্যে যারা রয়েছে তাদের যদি আমরা হিস্ট্রি দেখি, কিংবা যারা এর আধিকারিক তাদের পিতৃ পিতামহের যদি পরিচয় দেখি, তাহলে দেখতে পাবো এমন অনেক ধর্ষক, খুনি তাদের পিতৃ পিতামহের জায়গায় বসে রয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট একসময় যাদেরকে এই বিষয় নিয়ে শোকজ করেছে, যাদের আদালতে বিচার হয়েছে এবং যারা দোষী সাব্যস্ত হয়েছে, স্বভাবতই সেই সমস্ত উত্তরাধিকার বহন করে আজকের যে নতুন অন্তর্বর্তীকালীন এই যে ইউনূস সরকার, সেই সরকারের এই ন্যাক্কারজনক আচরণ অত্যন্ত সঙ্গত। কেন তারা এসব করবার জন্যই এসেছে, একটার পর একটা স্তর পেরিয়ে গিয়ে যাতে বাংলাকে একটা ইসলামিক স্টেট ঘোষণা করা যায় সেই দিকেই এরা সম্পূর্ণভাবে এগোচ্ছে। সেই জন্য হিন্দু সন্ন্যাসী, হিন্দু সনাতনী তাদের উপর এই যে অন্যায় অত্যাচার, তাদের জেল হাজত, তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, সামাজিকভাবে একঘরে করে দেওয়া, আতঙ্ক সৃষ্টি করা, এগুলো চালাচ্ছে তারা। আমরা দেখলাম যে আপনাদের যে মিছিল হয়েছিল তারপর থেকেই দূতাবাসের উপদূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে বার্তা দিয়েছিল ইউনিট সরকার। কিন্তু দেখা যায় তার বার্তার পূর্বেই কলকাতা এবং দিল্লিতে, বিশেষ করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারে অতিরিক্ত নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যে ভারত সরকার বারবার বার্তা পাঠালেও সেই নিরাপত্তা এখনো পর্যন্ত তারা সুনিশ্চিত করতে পারল না। সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে আমরা নিরস্ত্রভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে গেছিলাম। বাংলাদেশের নিপীড়িত সাধু সন্ত হিন্দু সংখ্যালঘুদের হয়ে তাদের অবস্থা সম্পর্কে জানতে। এর মধ্যে কোথাও কোনো হিংসা ছিল না, কোথাও কোনো পক্ষপাত ছিল না, কোথাও কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। সবচেয়ে বড় কথা যে এই ধর্ম নিরপেক্ষ, সম্পূর্ণ মানব দরদি একটা মিছিলকে এইভাবে ভয় পাওয়া, এবং বাংলার প্রশাসক চটি চাটা পুলিশের এই আচরণ, একটার পর একটা ব্যারিকেড করে দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে নানানভাবে আমাদেরকে বাধা দেওয়া, শেষ পর্যন্ত সেই ব্যারিকেড যখন খুলে গেল, তারপর আমরা যখন যাবার অনুমতি পেলাম 4-5 জন, তাতে এটাই কিন্তু বারবার প্রমাণিত হয়ে যায় যে সে দেশে এবং এদেশে দু তরফেই মানবতার বিরুদ্ধে চক্রান্ত চলছে। মানুষের হয়ে কোনো কথা বলা যাবে না, অসহায় নিপীড়িতের পাশে আমরা দাঁড়াতে পারবো না যতক্ষণ আমাদের সনাতনীদের গায়ে রক্ত রয়েছে, চোখে অশ্রু রয়েছে, হৃদয়ে সহানুভূতি রয়েছে, অন্তরে মমতা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সনাতনীরা সনাতনীদের পাশে থাকব। সংখ্যালঘু মানুষের দুঃখ
আমাদেরকে অস্থির করেছে, সেটা কোনো দিন আমরা কোনো হুমকিতেই সে পথ ছেড়ে অন্যত্র যাব না। এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখছি সমাজ মাধ্যমেই একটি ছবি ছড়িয়ে পড়ছে, সেটি হলো রাখার জন্য রাখা হয়েছে। এবং এই ঘটনার পরে দেখা গেল যে কলকাতার JN রায় হাসপাতালে বন্ধ করলো বাংলাদেশি রোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবা। এটাকে কতটা সমর্থন করেন? রোগীদের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে দেওয়াটা, এক কথায় বলি, এটা অমানবিক কাজ। আমরা যে কোনো অমানবিকতার বিরুদ্ধে। অসুস্থ রোগীকে যদি আমরা পরিষেবা না দিই, সে হিন্দু, বাংলাদেশের অসুস্থ রোগীই হোক আর আমার দেশের অসুস্থ রোগীই হোক, মানুষ যখন অসুস্থ তখন তার সঙ্গে কোনো রাজনীতি, কোনো ধর্মনীতি এটা চলে না। ফলে অসুস্থ মানুষ যে পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের কাছে আসবে, তারা কিন্তু যদি আমাদের পক্ষে সম্ভব হয় সেই চিকিৎসা তাদেরকে দেওয়া হবে। দুস্থের চিকিৎসা করা, পীড়িতের চিকিৎসা করার কোনো শর্ত মানদণ্ড হয় না, এটা অমানবিক, এটা বন্ধ হওয়া উচিত। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখলাম যে গতকালই সিদ্দিকুল্লাহ, যিনি কিনা মূলত তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের একটি পদে আছেন, তিনি একটি কথা বলেছেন যে বাবরি মসজিদ নিয়ে বাংলাদেশের গলায় বাবরি মসজিদ নিয়ে যখন বাংলাদেশ কথা বলেছিলেন তখন সেন্ট্রাল থেকে বলা হয়েছিল সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এবং এবার বাংলাদেশ নিয়ে যখন সেন্ট্রাল কথা বলছে সেখান থেকে ইউনিট সরকারও বলছেন তাদের এটি অভ্যন্তরীণ বিষয়। তার মতে ইউনিট সরকার একদম সঠিক জবাব দিয়েছেন এবং তিনি সেই জিনিসটাকে সমর্থন করছেন। এই রাজ্যের একজন বলতে পারি নাগরিক হয়ে বা এই দেশের একজন নাগরিক হয়ে তার এই মন্তব্যকে কিভাবে দেখছেন? সিদ্দিকুল্লাহ তার জাত ধর্ম অনুযায়ী বিশ্বাসঘাতক। তিনি বিশ্বাসঘাতকতা করছেন, তিনি সাম্প্রদায়িকতা করছেন, তিনি সংকীর্ণতা দেখাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা, তার এই আহাম্মকি বচন বিশ্বের মানবতার ইতিহাসে লেখা হয়ে থাকবে। আমাদের প্রত্যেকের হৃদয়কে সেটা ব্যথিত করছে এবং আমরা এর প্রতিবাদ করছি। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশকে নিয়ে বিজেপি যেটা করছে সেটা বাড়াবাড়ি করছে, বাংলাদেশে হিন্দুদেরকে বিজেপি জোর করে এদেশে নিয়ে আসছে এই মুহূর্তের পরিস্থিতির উপরে। বাংলাদেশের হিন্দুদের বিজেপি জোর করে এদেশে নিয়ে আসছে না, তারই দিদিমণি, তারই আশ্রয়দাত্রী দরজা খটখটালেই দরজা খুলে দেওয়া হবে বলে উৎসাহিত করছে বাংলাদেশ থেকে, যাতে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী ঢোকে এবং সেই খোলা দরজা দিয়ে যাতে তাদের ভোট ব্যাংকের দুধেল গাইরা আরও বেশি করে ঢুকে পড়তে পারে। সিদ্দিকুল্লাহ সাহেব যেন সত্যকে অবমাননা করে, সত্যকে ঢেকে আর কত মিথ্যে বলবেন উনি, আর কত মিথ্যাচার করবেন, আমরা অবাক হয়ে যাচ্ছি। এবং এই প্রসঙ্গে আরও একটি বিষয় যে তিনি সম্প্রতি এই ঘটনা নিয়ে বলছেন যে বাংলাদেশে কি হচ্ছে সেটা তদন্ত মারফত জানা যাবে কার কতটা দোষ আছে, কিন্তু তার পাশাপাশি এটাও বলছেন যে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন এটাই, মন্দির পাহারা দেওয়ার পরিস্থিতি কেন জন্মাবে বাংলাদেশে? সিদ্দিকুল্লাহ সাহেবের কোনো কথাই ধর্তব্যের মধ্যে নয়, গ্রাহ্যের মধ্যে নয়। বিড়াল এসে মাছ পাহারা দিচ্ছে, তাতে যার মাছ পাহারা দিচ্ছে সেই মালিক যদি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, তাহলে একসময় দেখবে বিড়ালের পেটে সব মাছগুলো চলে গেছে। কেন মন্দির পাহারা দিতে হবে? সংখ্যালঘু হিন্দুরা কি ও দেশের নাগরিক নয়? বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের কৃষ্টিতে, সংস্কৃতিতে সে দেশের হিন্দুদের কি কোনো ভূমিকা নেই? একথা উনি বলতে চাইছেন। আর কেবলমাত্র মুসলমানের করে ঝোল টেনে, যেটা উনি করবেনই, ওটা তো ওনার দোষ নয়, ওনার পরম্পরার দোষ। ওনার জিনের মধ্যে এই একদের দোষিতা লুকিয়ে রয়েছে। স্বভাবতই উনি ওনার মুসলমান ভাই বোনেদের মুসলমানি আইন কানুনের, শরীয়তি আইন কানুনের এবং হিন্দু নিধন যজ্ঞের জন্য এদেশ থেকে যত পারা যায় ইন্ধন উনি দিয়ে যান। কিন্তু এটা তিনি মনে রাখুন, এই সনাতনের ভূমি থেকে যেখানে পৃথিবীর সনাতনীর আক্রান্ত হবে, আহত, নিহত, দর্শিত, লাঞ্ছিত হবে, সেখানেই কিন্তু আমরা সনাতনীরা সোচ্চার হব এবং সনাতনীর হয়ে যারা সনাতনের আক্রমণকারী তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে আপনাদের আজ মিছিল হয়েছিল তারপরেও কিন্তু ধীরে ধীরে শুরু করেছেন এবং 2 তারিখে একটি বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে। আপনি কি সেখানে অংশগ্রহণ নেবেন? নিশ্চিতভাবে তাতে উপস্থিত থাকব এবং যেখানে যখনই সনাতনীদের বিরুদ্ধে চক্রান্ত হবে
সেখানেই আন্তরিকভাবে উপস্থিত হব। ইতিমধ্যে একটা শেষ প্রশ্ন করব যে আমরা জানি যে বাংলাদেশে যে ঘটনা হচ্ছে, বারংবার বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে যে সে বিষয়টি ভারতীয় মিডিয়া স্পেশালি সেটি ভুলভাবে দেখাচ্ছে বা ভুলভাবে প্রতিস্থাপন করছে, এবং এইবার যেটা দেখা গেল যে সরাসরি বাংলাদেশের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে সেখানে বিবৃতিতে তো যেমন ভুল বলছে, পাশাপাশি ভারতকে সরাসরি যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাক না গলায় সেটি বলা হলো সরাসরিভাবে। কি বলবেন এটা নিয়ে? এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় তো নিশ্চয়ই, কিন্তু আভ্যন্তরীণ বিষয় বলে একে এড়িয়ে যাওয়া, লুকিয়ে যাওয়া যাবে না। আভ্যন্তরীণ বিষয় বলে তলে তলে বাংলাদেশকে ক্রমশ হিন্দু শূন্য করে ফেলা যাবে না। যখনই প্রাণের অপচয় হবে, যখনই সংখ্যালঘুর ওপর আক্রমণ হবে, সংখ্যালঘু মানে কিন্তু কেবল হিন্দু নয়, সেখানকার খ্রিস্টান, সেখানকার বৌদ্ধ, সেখানকার জৈন এবং সেখানকার অন্যান্য ধর্মাবলম্বী যারা সংখ্যার দিক থেকে সংখ্যালঘু, তারা আহত, নিহত, ধর্ষিত, তর্জিত, মানবভ্রষ্ট হলেই আমরা কিন্তু সেখানে নিশ্চিতভাবে সোচ্চারে প্রতিবাদ করব। এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের গায়ে যদি এতটুকু আঁচ পড়ে, তাদের যদি আবার জমি বাড়ি গ্রাস করে নেওয়া হয়, মা বোনেদের ইজ্জত নিয়ে নেওয়া হয়, দেব মন্দির, দেবালয়, দেবমূর্তি যদি ভাঙা হয়, আমরা সেখানে প্রতিবাদ ধ্বনিত করব এবং প্রতিবাদ যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় তত দূর পর্যন্ত নিয়ে যাব। কেবল আভ্যন্তরীণ বিষয় বলে তলে তলে হিন্দুদের কেটে কুঁচিয়ে ফেলা এবং নিশ্চিহ্ন করে দেওয়া, এর কখনো সহ্য করা যায় না। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন করব যে একদিকে হিন্দুদের ওপর অত্যাচারের খবর আছে বাংলাদেশে, অন্যদিকে এই রাজ্যে আমরা দেখছি যে কেন্দ্রের যে ওয়াকফ সংশোধনী বিল, সেই বিলের একদম প্রধান বিরোধিতা রয়েছেন এই রাজ্যেরই মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে ওয়াকফ বিল নিয়ে আজকে সংখ্যালঘুদের একটি বলতে পারেন যে সভাও রয়েছে, যেখানে কথাবার্তা, যাই হোক, এই বৃত্তান্তে আলোচনা হবে। তাহলে রাজ্যের এই যে আচরণ, দুটি বিষয়ের ওপরে এইটাকে কিভাবে দেখছেন? একদিকে ওয়াকফ বিল, একদিকে বাংলাদেশের হিন্দুদের যে সমস্যা। সারা জীবনই আমরা দেখে এসেছি আমাদের মাননীয়াকে দ্বিচারিতা করতে। ওয়াকফ বিল এবং বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের পাশে দাঁড়ানোর ঔদাসীন্য, এইটা তার দ্বিচারিতাটাকে একেবারে প্রকাশ্য দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে। আমি বলবো, দিদি, আপনি দ্বিচারিতা ছাড়ুন, আপনি মানুষের পাশে মানুষের মুখ্যমন্ত্রী হয়ে এসে দাঁড়ান এবং আপনার দাঁড়িয়ে যাওয়াটা যেন হিন্দুর প্রাণে বল যোগায়, সাহস যোগায়। হিন্দু যে নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি বিবৃতি দিয়েছেন বটে, তবে অনেক পরে। শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত হবেন না, হিন্দুদের পাশে যথাযথ হিন্দু হিসেবে এসে দাঁড়ান, সনাতনীকে শক্তি যোগান। আপনার আন্তরিক অনেক শুভকামনা তাদেরকে উৎসাহিত করবে, এটুকুই প্রার্থনা করব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।